সপ্তাহখানেক না পেরোতেই একে একে সব পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। ঢাকায় আমার চান্স হয়নি, ওয়েটিং লিস্টে নাম আছে। চোখে এখনো ভাসছে যেদিন ঢাকার শেষ পরীক্ষায় চান্স পাইনি সেদিন দেখা পূর্ণর হতাশ চেহারা। আজ বিকালে রাজশাহীর পরীক্ষার রেজাল্ট দিয়েছে, যেই একটা পরীক্ষায় জিদের বসে পরীক্ষা দিয়ে আশাস্বরূপ ফলাফল করেছি আমি, এবার পাবলিকে চান্স হওয়ায় আর হতাশ হতে হয়নি কাউকে। পরিবারের সবাই দারুণ খুশি, বিশেষ করে বোরাব্বু। কেননা নিজের ইচ্ছার বিরুদ্ধে শুধু আমার জিদের কারণে দুজনের রাজশাহী যাওয়া সফল হয়েছে, তাই উনার খুশি একটু বেশি। আশেপাশের সবাইকে মিষ্টিমুক্ত করিয়েছেনই, সাথে আমাকে সফলতার সাধুবাদ জানাতে ভুলেননি একবারের জন্য। এমনকি প্রত্যেকটা মানুষ যারা এতদিন পাবলিকে চান্স হচ্ছিল না বলে আমায় খোঁটা দিতে বাদ রাখেনি, আজ তারাও আমার প্রশংসায় পঞ্চমুখ। মানুষ সত্যিই অদ্ভুত, রং পাল্টাতে সময় লাগে না কারও। অবশেষে সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ায় বাড়ির সবাই প্রচুর খুশি। কিন্তু এত সব খুশির মাঝেও পুরোপুরিভাবে প্রফুল্লিত হতে পারছে না আমার মন। হঠাৎ করে বাড়ি ছাড়ার দুঃখই যেন মনের গহীনে বিরাজ করছে বেশি। তাই তো বরাম্মু কথার ছলে বলেই ফেললেন, তোর জন্য সত্যিই খুব ভালো লাগছে রে, মা। অনেক খুশি হয়েছি আমি, কিন্তু একটাই আফসোস যে তোর ঢাকার বাইরে চান্স হলো। ঢাকায় হলে কি এমন হতো? এত বছর পর তোকে পেয়ে আবার অন্য কোথাও যেতে দিতে মন চায় না। আমিও ঢাকার বাইরে যেতে চাই না, মা। ভাবির অবস্থা দেখে আমার এখন নিজের জন্যই ভয় লাগছে। আমি কিভাবে থাকব তোমাদের ছেড়ে? ভাবি কিভাবে থাকবে? বরাম্মুর কথার প্রত্যুত্তরে বলে আতঙ্কিত স্বরে বলে উঠল প্রিয়া। বোরাব্বু গম্ভীর স্বরে বললেন, কেন থাকবি না? নিজের যোগ্যতায় একটা ভালো জায়গায় চান্স পেলে তো যাওয়াই উচিত। যারা কথা শোনাবে তাদেরকে দেখিয়ে দিবি তুই পারিস। এতে সমস্যা কোথায়? এটা গর্বের বিষয়। তুরফা আমাদের মুখ উজ্জ্বল করেছে। পূর্ণর দিকে আর চোখে তাকিয়ে বললেন বোরাব্বু। বাকিরা না বুঝলেও কথাটা যে পরোক্ষভাবে তাকে উদ্দেশ্য করেই বলা বুঝতে অসুবিধা হল না আমার ও পূর্ণর। কিন্তু উনি নির্বিকার, শান্তভাবে চুপচাপ সকলের প্রতিক্রিয়া দেখে যাচ্ছেন। বোরাব্বুর কথা শুনে চোখমুখ শক্ত করে কোনো কথা না বলেই প্রস্থান করলেন সেখান থেকে। বরাম্মু সেদিকে চেয়ে বললেন, কি হয়েছে আমার ছেলেটার? এমন করল কেন? ও কি খুশি হয়নি তুরফার রেজাল্টে? ছেলেটা আমার এত চাপা কেন? আমি বুঝি না। আরে মা, তুমি বুঝছ না। বড় ভাইয়া খুশি হবে নাকি কষ্ট পাবে সেটাই ভাবছে হয়তো। একদিকে রেজাল্টের খুশি, অন্যদিকে তুরফাকে রাজশাহী যেতে দেওয়া। সে খুব একটা অনুভূতি প্রকাশ করে না দেখে বলে বুঝাতে পারে না। উল্টাপাল্টা ভেব না, বিচলিত কণ্ঠে বললেন প্রান্ত ভাইয়া। তার কথায় দীর্ঘশ্বাস ফেলল সকলে। তপ্ত শ্বাস ফেলে আমিও চলে গেলাম রুমের উদ্দেশ্যে। উনার মতো যে দোটানায় আছি আমি নিজেও। শান্ত শীতল চাহনিতে পূর্ণ বসে আছেন সোফায়। ভ্রুজোড়া কুঁচকে মাথার উপর তর্জনীর 2 আঙ্গুল রাখা। ধীর পায়ে এগিয়ে সোফায় উনার পাশে বসতেই নীরবতা ভেদ করে বলে উঠলেন, যেটার ভয় ছিল সেটাই হলো, তাই না? জীবনে বুঝি এমনই হয়। নিস্তব্ধ রুমে উনার আওয়াজ কিছুটা তাচ্ছিল্যময় শোনাল। সেদিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, কে জানে হয়তো এর মধ্যেই আমাদের কোনো কল্যাণ লেখা আছে। এত চিন্তা করেন না। পূর্ণ নিষ্পলক চেয়ে রইলেন কিছুক্ষণ। খানিকক্ষণ বাদে ফুরবল কণ্ঠে বললেন, তুমি কি সত্যিই চলে যেতে চাও? আমি তো যেতে চাইছিলাম না, কিন্তু সেদিন আপনি আমাকে যা বললেন বোরাব্বুর সামনে, এরপর আর না যেয়ে উপায় আছে বলুন? ওই দিন কি আমার আত্মসম্মানে লাগেনি?
আপনার উপর রাগ করেই তো জিদের বশে চলে গিয়েছিলাম এবং নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম, যেটা আমি পেরেছি এইবার। কিন্তু আপনি যদি আমায় যেতে দিতে না চাইতেন তবে কেন সেদিন ওভাবে কথাগুলো বললেন, বলুন? ওই দিন কেন সান্ত্বনা দিতে পারলেন না আমায়, কেনই বা ওইভাবে কটাক্ষ করলেন? কিছুটা অস্থিরভাবেই প্রশ্নের তীর ছুড়লাম তার দিকে। উনি যেন আগে থেকেই প্রস্তুত ছিলেন উত্তর দেওয়ার জন্য, সেভাবেই আমার দিক এগিয়ে আসলেন খানিকটা। পাশ ঘেঁষে বসে বললেন, আমি তোমাকে কটাক্ষ করিনি, তুরফা। না, তোমাকে ইনসাল্ট করার কোনো ইচ্ছা আমার ছিল। তোমার মনে আছে তোমার ঢাকার প্রথম পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর যখন তুমি ডিপ্রেশনে পড়েছিলে তখন আমার সাথে একবার তোমার কথা কাটাকাটি হয়েছিল? আমি তোমাকে বুঝাতে গিয়েছিলাম কিন্তু তুমি আমার কথা না শুনে বারবার কাঁদছিলে। সাথে মনের দুঃখে উল্টাপাল্টা অনেক কিছু বলছিলে, সেটাও মনে আছে নিশ্চয়ই? তার কথায় এক পলক চেয়ে কিছুটা ইতস্ততভাবে মাথা নাড়তেই উনি পুনরায় বললেন, তোমাকে আমি বারবার বলেছি এভাবে আমার সামনে কাঁদবে না, আমার ভালো লাগে না তোমায় এভাবে দেখতে। তাও তুমি বারবার বলছিলে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি কোনো কিছুর যোগ্য না। তোমার কোনো আইডিয়া আছে আমার সেসব কথা শুনতে কেমন লাগছিল? মন চাইছিল তখনই দুটো চড় বসিয়ে চুপ করে দিই। কিন্তু তোমার মন হালকা হওয়ার জন্য কাঁদতে দিয়েছিলাম সেদিন। এরপর ভেবেছি আমার ভালো কথায় কাজ না হলে তোমাকে শাসন করেই বুঝাতে হবে যে তুমি চাইলেই সব সম্ভব। তোমার ভেতরের ক্ষোভকে আত্মবিশ্বাসে পরিণত করাতে হবে। তাই ওই দিন সুযোগ বুঝে বাবার সামনে কথাগুলো বলেছি যাতে তুমি জিদ দেখিয়ে নিজের জন্য কিছু করতে চাও। কিন্তু আপনি সেটা আমাকে বোরাব্বুর সামনেই কেন বললেন? একা আমায় বললে কি এমন হতো? কিছুটা চাপা রাগ দেখিয়ে জিজ্ঞেস করলাম তাকে। বিনিময়ে উনি মৃদু হেসে বললেন, একা বললে কি তোমার মনে ওইভাবে জিদ চাপত? বাবা এমনিতেই তোমাকে যেতে দিতে চাইছিলেন না, তুমিও তো রাজি হয়ে গিয়েছিলে তার কথায়। তাই ইচ্ছে করেই বাবার সামনে বলেছি যাতে তোমার আত্মসম্মানে লাগে, তোমার হারানো ইচ্ছাশক্তি ফিরে আসে এবং তুমি জিদ দেখাও। আর একটা কারণ হলো একই সাথে বাবাও যেন তোমায় রাজশাহী নিয়ে যেতে রাজি হয়। কারণ প্রান্ত সেই রাতেই আমাকে বলেছিল রাইসার কথা, পরের দিন ও অফিসে যেতে চাইছিল না। আমিও চেয়েছিলাম ওই দিন সে রাইসার সাথে থাকুক। আমরা দুজন একসাথে ছুটি নিলে বাবার উপর চাপ পড়ে যেত, তাই আমি ছুটি না নিয়ে বাবার সাথে তোমায় রাজশাহী পাঠিয়ে দিই। প্রান্ত রাইসার সাথে বাসায় থেকেছিল। বুঝেছ এবার? উনার কথায় বিস্ময় থতমত হয়ে গেলাম। আমার অগোচরেই এত এত প্ল্যান। আর আমি বুঝলামও না। এসব ভাবনার মাঝেই পূর্ণ ফের বললেন, আমি চেয়েছিলাম যাতে তোমার শেষ পরীক্ষাটা অন্তত জিদের বশে হলেও ভালো দেও, এখানে না ভর্তি হলেও যেন অ্যাটলিস্ট চান্স পেতে পারো আর তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে। আত্মসন্তুষ্টি অনেক বড় একটা জিনিস, তাই নিজের ইচ্ছার বিরুদ্ধেও গিয়ে আমি তোমার জন্য এই সিদ্ধান্ত নিই। যাতে তুমি নিজের রেজাল্ট নিয়ে পরবর্তীতে গর্ব করতে পারো, একই সাথে যারা তোমাকে কথা শুনিয়েছিল তাদের সবার মুখ বন্ধ করে দিতে পারো। কারণ আমি জানতাম আমার তুরফা চাইলেই সব পারবে এবং দেখো তুমি পেরেছ, করে দেখিয়েছ। তাই এরপর থেকে নিজের যোগ্যতা নিয়ে আর কখনো মনের মধ্যে কোনো প্রকার সন্দেহ করবে না, তুরফা রানী। মনে রাখবে, তুমি যেমনই আছো, আই এম প্রাউড অফ ইউ। আচমকা আমার দুগালে হাত রেখে স্মিত হেসে কথাগুলো বললেন পূর্ণ। এতক্ষণ উনার এক একটা কথা ঝংকার তুল্য বুকে। তার প্রত্যেকটা শব্দে ক্ষণে ক্ষণে স্তম্ভিত হয়েছি আমি। এ মানুষটা কম কথা বলে ভেতরে ভেতরে আমার জন্য এত কিছু ভেবে রাখে? তাকে ভুল বুঝাটা একদমই উচিত হয়নি। কথাটি উপলব্ধি করতেই অনুশোচনায় ভরে গেল হৃদয়, ছলছল করে উঠল নয়নজোড়া। তাই চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ার আগেই তাকে সযত্নে হাতের তালুতে মুছে নিয়ে দুহাতে জড়িয়ে ধরলাম তাকে।
তিনিও আগলে ধরলেন আমায়। শক্ত হাতের বন্ধনীতে আবদ্ধ হতেই কণ্ঠ নিঃসৃত হল, আপনাকে ভুল বুঝেছিলাম। আই এম সরি। কিছু মনে করবেন না। হুশ। ইটস ওকে, বউ। তুমি ঢাকায় থেকে যাও তাহলেই হবে। আর কিছু লাগবে না আমার। কিন্তু আমি যে ঢাকায় চান্স পাইনি। ওয়েটিং থেকে ডাকবে নাকি গ্যারান্টি নেই তো? সমস্যা কই? প্রাইভেটে পড়াব। কষ্ট করে উপার্জনের টাকা এভাবে ব্যয় করার মানে হয়? আমি তো সুযোগ পেয়েছি এক জায়গায়। কি লাভ হবে এত কষ্টে টাকা উপার্জন করে যদি তোমাকেই নিজের কাছে রাখতে না পারি? একা একা বিলাসিতা করার আমার কোনো ইচ্ছে নাই, তোর পাখি। আমি শুধু তোমার সাথে থাকতে চাই। এবার উনার কথায় আর বাড়তি কিছু বলার সাহস পেলাম না। মুখের কথাগুলো গলার কাছেই দলা পেকে গেল যেন। পরিস্থিতি হালকা করতে রসিকতার ছলে বললাম, রাজশাহী বেশি দূরে না কিন্তু। বছরে ২-৩ বার তো দেখা হতোই। মাইর দিব কিন্তু, তুরফা। বাহুতে হালকা চাপড় মেরে বললেন উনি। বিনিময়ে হালকা হেসে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তার সান্নিধ্যে হঠাৎ করেই অশান্ত মন শান্ত হয়ে গেল। তবুও অবচেতন মনে ঘুরপাক খাচ্ছে কিছু প্রশ্ন। অবশেষে মুখ ফসকে বলেই ফেললাম, আচ্ছা, একটা কথা ভেবে দেখেছেন? কি? রাইসার বিয়েতে যদি বোরাব্বু আমার পরিচয় না জানতে চাইতেন, তবে হয়তো আপনারা আমায় খুঁজেও পেতেন না। তাহলে হয়তো ঠিকই এখন আমার রাজশাহী যেতে হতো। কে জানে এতদিনে হয়তোবা অন্য কারো সাথে। মুখের কথা শেষ করার আগেই ২ বাহু ধরে সরিয়ে দিলেন পূর্ণ। রুক্ষ চাহনিতে বলে উঠলেন, এতই সহজ নাকি অন্য কারো হওয়া? রাইসার বিয়েতে বাবা তোমার পরিচয় জানতে না চাইলেও বিয়ে তোমার আমার সাথেই হতো। কিভাবে? আপনি তো আমাকে চিনতেনই না। আর যদি আমাকে আগে থেকেই ভালোবাসেন, আমার জন্য অপেক্ষা করেন, তবে নিশ্চয়ই তখন রাইসার বিয়েতে আমার পরিচয় না জেনে আমায় বিয়ে করার কথা ভাবতেনও না। তাই না? আমার বিস্ময়ঘেরা প্রশ্নে দুর্বোধ্য হাসলেন পূর্ণ। ঠোঁটজোড়া কিঞ্চিত বেঁকে গেল নিমিষেই। খানিকটা ঝুঁকে এসে চোখে চোখ রেখে বললেন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোমায় আমি প্রথম দেখা থেকেই চিনি। সেই বৃষ্টিময় দিনে যে প্রেমের সূচনা হয়েছিল সেটা পরিণতি অবশ্যই পেত। তাই তোমায় বিয়ে না করার কোনো কারণ ছিল না। বিয়েটা তোমার আমার সাথেই হতো। কারণ আমাকে ছেড়ে যাওয়ার অপশন আমি কখনোই তোমায় দেইনি, ভবিষ্যতেও দিব না। বুঝেছ, তোর পাখি? পূর্ণর এহেন কথায় চমকে উঠে বাকরুদ্ধ হয়ে গেলাম। বলছে কি লোকটা? উনি আমায় প্রথম দেখা থেকেই চিনে মানে? কিভাবে? বেশ কিছুক্ষণ ধরে পূর্ণর পাশে উত্তরের আশায় বসে আছি, প্রশ্নবিদ্ধ চাহনিতে তার দিকে তাকিয়ে আছি। তবু উনি যেন দেখেও না দেখার ভান করে একধানে ল্যাপটপ চালাচ্ছেন বিছানায় বসে। অবশেষে অতিষ্ঠ ভঙ্গিতে তার পাশ থেকে উঠে সামনে গিয়ে দাঁড়ালাম, কোলের উপর থেকে ল্যাপটপ নিয়ে সাইড টেবিলে রেখে দিলাম। এত কিছুর পরেও উনার ভাবভঙ্গির বিশেষ পরিবর্তন হল না, বরং স্থির দৃষ্টিতে চেয়ে থেকে শান্তভাবে বলে উঠলেন, ল্যাপটপ সরালে কেন? তুমি বসবে নাকি কোলে? আচমকা উনার এমন কথায় ভ্যাবাচেকা খেয়ে এতক্ষণ মনে মনে যা ভেবে রেখেছিলাম সব ভেস্তে গেল। কিছুক্ষণ চেষ্টা করেও পুনরায় শব্দবিন্যাসে সক্ষম হলাম না। তাই হাল ছেড়ে দিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে শুধালাম, এসব কিন্তু ঠিক না, বুঝেছেন? কি ঠিক না, তোর পাখি? এই যে এখন আপনি যেটা করছেন। আমায় আংশিক কথা বলে বাকিটুকু বলছেন না, এখন তো পুরোটা না শোনা পর্যন্ত আমি ভেতরে ভেতরে শান্তি পাচ্ছি না। মন আকুপাকু করছে বারবার। দিস ইজ নট ফেয়ার। আমার উদ্বিগ্নতায় মৃদু হাসলেন পূর্ণ। যে হাসি এ মুহূর্তে মেজাজ বিষিয়ে দিল।
বুঝলাম উনি বলার মুডে নেই, এখন কোনো কিছু করেই লাভ হবে না। তার একরোখা স্বভাবে বিরক্ত হয়ে চোখমুখ কুঁচকে চলে যেতে উদ্যত হলেই হাত ধরে থামিয়ে দিলেন। শুধু থামিয়েই ক্ষান্ত হলেন না, হাত টেনে নিজের কোলেই বসিয়ে নিলেন রীতিমতো। অতঃপর রাগের বশে ফুলে যাওয়া আমার নাক টেনে দিয়ে বললেন, এটুকুতেই এত অধৈর্য? আমি তোমার জন্য এত বছর অপেক্ষা করেছি আর তুমি আমার জন্য এটুকু ধৈর্যও ধরতে পারবে না? এটাও তো ঠিক না, তাই না? ব্যাস। সময় মতো আমার ফুটবল জায়গায় আঘাত করে বসলেন। উনি জানেন এই একটা কথায় তাকে কিছু বলতে পারব না, তাই হয়তো সুযোগের সদ্ব্যবহার করেছেন। পূর্ণর কথায় আবেগী হয়ে অস্থিরতা কিঞ্চিত কমে এলো, দুহাতে তার গলা জড়িয়ে উদাস চোখে চেয়ে বললাম, আপনি তো জানেনই আমার ধৈর্য কম, তাহলে এমন করছেন কেন? বলুন না প্লিজ। আমার সত্যিই জানতে ইচ্ছে হচ্ছে খুব, কিভাবে চিনেছিলেন আমায়? আর যদি জানতেনই তবে আমাকে বলেননি কেন? আর ইগনোরই বা কেন করতেন বিয়ের আগে? ভালোভাবে কথা বলা তো দূর, তাকাতেনও না ঠিকমতো। আমি তো কখনো বুঝতেই পারিনি আপনি বিয়ের আগে আমায় চিনেছিলেন। আমায় এতগুলো প্রশ্নের ঝুলি মেলতে দেখে কপালের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়ল উনার। আলতোভাবেই আরেকটু কাছে টেনে নিয়ে তার বুকে স্থান দিলেন। সেখানে মাথা রাখতেই চুলে হাত বুলানোর মাঝেই বলে উঠলেন, এত প্রশ্ন? একটু শান্ত হও। তুমি বড্ড অস্থির, তুর পাখি। এত চঞ্চল হলে হয়? আমি একটা বিশেষ দিনে বলার জন্যই মূলত কথাটা এখনো জানাইনি তোমায়। আজ নেহাতি তুমি অমন কথা বললে দেখেই মুখ ফসকে বেরিয়ে গেছে। তাই আপাতত এটুকুই জানো যে আমি বিয়ের আগেও তোমায় চিনতাম। কারণটা যেদিন বলার জন্য ভেবে রেখেছি সেদিনই বলবো, এর আগে নয়। এটা কোনো কথা নয় কিন্তু। কোনো কিন্তুই নয়। কথা এখানেই শেষ। আরে শুনুন না। অতঃপর কিছু বলার আগেই হঠাৎ করে এক অনাকাঙ্ক্ষিত কাজ করে বসলেন উনি। লজ্জায়, হতভম্বতায় কথা বলার উপায় থাকল না আর। ঠোঁট ছেড়ে দিয়ে আমায় কোল থেকে নামিয়ে পুনরায় ল্যাপটপ কোলে নিয়ে অন করতে করতে গম্ভীর মুখে বললেন, হুট করে এভাবে যখন তখন কোলে বসার কোনো মানে হয়, তুরফা? তুমি এত দুষ্টুমি করলে আমি কাজ করব কিভাবে? প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। চোখ পাকিয়ে তার দিক কিছুক্ষণ চেয়ে লাভ হল না, উনি নিজের মতো কাজ করছেন। জানতাম এমন কিছুই হবে। তাই উনার কথায় হতাশ চোখে তাকানো ছাড়া আর কিছুই করার ইচ্ছে হল না। রুম থেকে বেরোনোর আগে দাঁতে দাঁত চেপে বললাম, আপনি একটা অসহ্যকর। একটা কথাও তো নিজে থেকে বলেন না আমায়, আমাকেই জিজ্ঞেস করে শুনে নিতে হয়। তাই এখন আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, বুঝেছেন? কাজই করুন। আপনার কথা আর শুনতেও চাই না আমি। যেদিন বলতে চাইবেন ওইদিনও শুনব না। কথাগুলো বলে দরজার দিকে যেতেই কানে এলো তার শান্ত কণ্ঠস্বর। ধীর গলায় বললেন, তুমি বুঝোনি কারণ আমি তোমায় বুঝতে দিইনি। যদি তোমাকে ভালো নাই বাসতাম তবে তোমায় চোখে চোখে রাখতাম না। নিজের ভাইয়ের এঙ্গেজমেন্টের দিন খাওয়া বাদ দিয়ে তোমার জন্য মলম আনতে ছুটতাম না। যদি তোমাকে নাই দেখতাম তবে মেঘলা দিনেও সানগ্লাস পরে তোমার সামনে যেতাম না। শুধু পার্থক্য এটাই যে আমি বিয়ের আগে নিজের অনুভূতি তোমার সামনে প্রকাশ করতে চাইনি, তোমাকে সময় দিতে চেয়েছি। আপাতত এটুক জানলে কি চলবে না, তুরফা রানী? কর্ণকুহরে তার বাক্যগুলো এসে পৌঁছাতেই পাজোরা নিজ হতেই থেমে গেল। এক পলক পেছনে ফিরে তাকাতেই তার স্নিগ্ধ চোখজোড়ায় চোখ পড়ল। হঠাৎ করেই হৃদযন্ত্র যেন একটা হার্টবিট মিস করল। ড্রয়িং রুমে বসে আছি সবাই। আপাতত পরিবেশে থমথমে ভাব বিরাজ করছে। তার কারণ পূর্ণ ও বোরাব্বুর মধ্যে একদফা কথা কাটাকাটি হয়েছে ইতোমধ্যেই। কারণটা যে আমার অ্যাডমিশন রেজাল্ট এটা বলার উপেক্ষা রাখে না।
বোরাব্বু এখন চাইছেন আমি যেন রাজশাহী যাই। পূর্ণর সেদিনের কথায় বলা চলে তার উপর চটে আছেন তিনি। কিন্তু পূর্ণ তো পূর্ণই, তার ইচ্ছা না হলে কথা বের করবেন না মুখ থেকে, এক্ষেত্রেও নীরবতা পালন করছেন। উনার বাবা যে তাকে ভুল বুঝে বসে আছে সেদিকে বিন্দুমাত্র হেলদোল নেই যেন তার। তাই আমি উনার হয়ে সেদিনের কথার পেছনের কারণ বোরাব্বুকে বললেও তিনি মানতে নারাজ। তার মনে হচ্ছে আমি পূর্ণর সাফাই গাইতে এসব বলছি। বুঝলাম উনারা বাপবেটা দুজনেই সমান একরোখা, নিজে যা বুঝবেন সেটার নড়চড় হবে না। তাই বোরাব্বুকে বুঝানোর হাল ছেড়ে দিয়ে বরাম্মুর দিকে অসহায় চোখে তাকাতেই তিনি বুঝে গেলেন আমার মনের কথা। হালকাভাবে মাথা নাড়িয়ে বোরাব্বুকে বললেন, কি গো, এত রাগ করলে হয়? ছেলেকে তো তুমি চিনোই। ও কি তুরফাকে ইচ্ছা করে কষ্ট দেওয়ার মতো কিছু বলতে পারে তুমি নিজেই বলো? বাচ্চারা যখন কেউ চাইছে না দূরে থাকতে তখন তোমার রাজি হতে সমস্যা কোথায়? তোমার ছেলে উপর দিয়ে চুপচাপ হলেও ভেতরে ভেতরে কি সেটা আমি ভালোই জানি, বুঝেছ? আমি জানি তুরফা এখানে থাকতে না চাইলেও ও শুনবে না, ওর উপর জোর করে নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিবে। তাচ্ছিল্যের সাথে বলে উঠলেন বোরাব্বু। এবার বোধহয় পূর্ণ জ্বলে উঠলেন খানিকটা। সরু চোখে সেদিকে তাকিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বললেন, তুমি যখন আমাকে চিনোই তখন ওকে রাজশাহী পাঠাতে চাচ্ছ কেন, বাবা? জানোই তো আমি যেতে দিব না। অযথা সিন ক্রিয়েট করার কি মানে হয় তাহলে? তুরফা এখানেই থাকছে ব্যাস, কথা শেষ। ভুলে যেও না আমি তোমার বাবা। তোমার এসব জিদ আমার উপর চলবে না, বুঝেছ? তুরফা মা, তুই নিশ্চিন্তে রাজশাহী যা। আমিও দেখি এই বেয়াদবটা তোকে কিভাবে আটকায়। ফাইন, আমি ওকে আটকাব না। ওকে যেখানে ইচ্ছা পাঠিয়ে দেও। পূর্ণর গম্ভীর কণ্ঠে থমকে গেলেন বোরাব্বু। চমকে উঠলাম আমি, একই সাথে রুমের বাকিদেরও একই অবস্থা। কেউ যেন এত সহজে তার রাজি হওয়ার ব্যাপারটা আশা করেনি। বোরাব্বু কিছুটা থেমে ইতস্ততভাবে জিজ্ঞেস করলেন, সত্যি বলছ? তুমি আসলেই রাজি তো? হুম। উনার এত ঠান্ডা রিয়েকশন দেখে আর চোখে তার দিক তাকালাম। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারলাম না হঠাৎ করে। ঠিক এমন সময় পূর্ণ এক পলক আমার দিক চেয়ে চোখ ফিরিয়ে আবার বোরাব্বুর দিক তাকিয়ে বললেন, তুরফা যদি রাজশাহী যায় তাহলে আমিও ওর সাথে যাব। কি সব ছেলেমানুষি কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি রাজশাহী গেলে অফিস কে করবে? সেটা তোমার ব্যাপার। বিয়ে যেহেতু করেছি, ওর দায়িত্ব নিয়েছি, তাই এখন সেখান থেকে তো পিছপা হতে পারবো না, তাই না? দূর থেকে কি ঠিকভাবে আমার বউয়ের খোঁজখবর রাখতে পারবো? তুমি নিজেই বলো। আর ওখানে যেয়ে যদি ওর কোনো বিপদ হয় তবে আমরা কি সময়মতো সে খবর পাব? চাচ্চুদের সময় আমরা দূরে ছিলাম বলেই এত অঘটন ঘটেছে। তখন যদি সময়মতো খবর পেতাম তবে হয়তো শেষবার তাদের দেখার সুযোগ হতো। তুরফাকেও হারাতে হতো না আমাদের। শেষের কথাগুলো বলার সময় পূর্ণর কণ্ঠ কিছুটা কেঁপে উঠল। এবার উনার কথায় যেন পিনপতন নীরবতা ভিড় করল কক্ষ জুড়ে। বোরাব্বু পুরোপুরি স্তব্ধ হয়ে নিচের দিক চেয়ে আছেন, বাকি সবাইও নিশ্চুপ। এতদিন পর বাবা মায়ের শেষ স্মৃতির কথা স্মরণ হতেই চোখে ভর করল নোনা জল। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তেই পাশ থেকে আমার হাত চেপে ধরলেন পূর্ণ। চোখ তুলে উনার দিক তাকাতেই আলতোভাবে চাপ দিলেন হাতের তালুতে, যেন আশ্বাস দিচ্ছেন উনি আছেন আমার পাশে, সর্বদা সব পরিস্থিতিতে। ভরসার হাত পেয়ে কিছুটা শান্ত হল মন। এমন সময় নীরবতা ভেঙে প্রান্ত ভাইয়া বলে উঠলেন, এইবার কিন্তু মানতেই হচ্ছে, বাবা। এটার উপর কোনো যুক্তি নেই। তুরফা কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবে ঢাকায়।
বোরাব্বু চোখ তুলে একবার চোখের ইশারায় আমার মতো জানতে চাইলেন, আমি মাথা নাড়িয়ে তাতে সায় দিলাম। অতঃপর এক দীর্ঘশ্বাস ফেলে বোরাব্বু বললেন, ঠিক আছে। সবাই যা ভালো মনে করো। আফটার অল, তোমাদের জীবন তোমাদের ডিসিশন। আমি এমনিতেও চাইছিলাম তুরফা এ বাসায় থাকুক, তাই আমার কোনো প্রবলেম নেই। বোরাব্বুর কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। মুহূর্তেই হাসিখুশি পরিবেশ ফিরে এলো ঘরজুড়ে। আচমকা পূর্ণ উঠে দাঁড়িয়ে বোরাব্বুর উদ্দেশ্যে বললেন, এখন যেহেতু তুরফা এখানেই থাকছে, ওর পরীক্ষাও শেষ, তাই এবার আমাদের বিয়ের অনুষ্ঠান করা হোক। বোরছেলের বিয়ের অনুষ্ঠান বাকি, অথচ সে বিষয়ে দেখছি তোমার কোনো চিন্তাই নেই, বাবা। বড্ড বেরসিক তুমি। ছেলের এহেন কথায় চোখ বড় বড় করে তাকালেন বাবা। বিস্ময়ে হতবাক হয়ে কিছু বলতেও ভুলে গেলেন যেন। বার কয়েক কিছু বলার চেষ্টা করেও শব্দগুলো যেন গলার মধ্যেই মিলিয়ে গেল তার। বোরাব্বুর এমন অবস্থা দেখে হাসি পেল আমার, কেননা তার ছেলের এমন পল্টিবাজ আচরণে এতদিনে বেশ অভ্যস্ত আমি। উনার পরিস্থিতি ঠিক বুঝতে পাচ্ছি। ঠোঁট টিপে এসব ভেবে হাসতেই পাশের সোফা থেকে উঠে দাঁড়ালেন প্রান্ত ভাইয়া। পূর্ণর পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, দ্যাটস গ্রেট। ভাই চাইছে মানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এবার তাহলে সামনের বছর আমরা আরেকটা গুড নিউজ পাবো আশা রাখা যায়। কি বলো, বড় ভাইয়া? কথার মাঝেই পূর্ণর কাঁধে হাত রেখে চোখ টিপে রসিকতার ছলে বলে উঠলেন প্রান্ত ভাইয়া। যে কথার প্রত্যুত্তরে নিশ্চুপভাবেই ঠোঁট বাঁকিয়ে হাসলেন উনি। এদিকে প্রান্ত ভাইয়ার কথা শুনে মিটিমিটি হাসল রুমের সবাই। যদিও পরিস্থিতি স্বাভাবিক করতেই তিনি এমন মজা করলেন, তবু অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে কোনোরকম পানি খাওয়ার বাহানা দিয়ে রুম ছেড়ে চলে এলাম আমি। পেছনে রয়ে গেল একগুচ্ছ উচ্চহাসির শোরগোল। দুহাতে মেহেদি লাগিয়ে সোফায় বসে আছি। আজ সন্ধ্যায় আমার হলুদ, কাল সকালে বিয়ের অনুষ্ঠান। সেদিন পূর্ণ আমাদের বিয়ের অনুষ্ঠানের কথা বলার পর আন্টিরা বাসায় আসেন। তখন বড়রা সবাই মিলে অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করেছেন। অতঃপর এসব আয়োজন। বোরাব্বু চেয়েছিলেন যেন তার বাসাতেই আমাদের বিয়ের সব আয়োজন হয়, কিন্তু আন্টির বিশেষ অনুরোধেই তার বাসায় আসা। কেননা আমার উপর তারও হক আছে, মায়ের মতোই বড় করেছেন এতগুলো বছর। তাই আমি গতকাল আন্টির বাসায় চলে এসেছি, বিদায়ের আগ পর্যন্ত এখানেই থাকব। সকাল সকাল রাইসাও চলে এসেছে। আমায় দেখে এগিয়ে এসেই আমার মেহেদিভরা হাতের দিক তাকিয়ে বলল, বাহ, মেহেদি আর্টিস্ট দেখি বেশ ভালো। খুব সুন্দর মেহেদি পরিয়ে দিয়েছে তো তোকে। ভাইয়ার নাম লিখে নিয়েছিস না? আমি হ্যাসূচক মাথা নাড়তেই উৎসাহী দৃষ্টিতে চোখের সামনে দুহাত তুলে ধরল। অনুসন্ধানী নজরে কয়েকবার দুই হাতে চোখ বুলিয়ে কিছুক্ষণ পর থেমে গেল। হতাশ মুখে বলে উঠল, কি রে? আসলেই দেখছি খুঁজে পাচ্ছি না। বেশ কৌশলেই লুকিয়ে রেখেছে পূর্ণ ভাইয়ার নাম। ভালোই হলো, তার খুঁজতে সময় লাগবে। ওর কথার প্রত্যুত্তরে আমি ঠোঁট টিপে হাসলাম। চোখ ছোট ছোট করে বললাম, খুঁজে না পেলেই ভালো। তবে উনার যে প্রখর দৃষ্টি, আমার সন্দেহ হচ্ছে বুঝলি। আরে ধুর, এমন কিছু হবে না। দেখবি হয়তো খুঁজেই পাবে না। তোর মেহেদি তো প্রায় শুকিয়ে এসেছে, তুলে ফেল যা। সন্ধ্যায় আবার হলুদ আছে, রেডি হতে হবে। আমি মাথা নাড়িয়ে কিছু বলার আগেই রাইসাকে খাবার খেয়ে নিতে বলার জন্য ডেকে নিয়ে গেলেন আন্টি। আফটার অল, মেয়েটার এ সময়ে ভালোমতো যত্ন নেওয়া বড্ড বেশি জরুরি। আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করে মেহেদি তুলে রুমে চলে এলাম। হাতজোড়া লাল টুকটুকে রং ধারণ করেছে ইতিমধ্যেই। কোথায় যেন শুনেছিলাম মেহেদির রং যত গাঢ় হয় জামাই তত ভালোবাসে,
যদিও এসব কুসংস্কার, এসবে আমি বিশ্বাস করি না। তবুও আনমনে কথাটা আশায় হালকা হাসলাম। পূর্ণর ভালোবাসার গভীরতা মাপার জন্য আমার অন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই, উনি নিজেই যথেষ্ট। পূর্ণকে হঠাৎ দেখতে মন চাইল, এই সময় বাসায় তার হলুদ হওয়ার কথা। না জানি কিভাবে হচ্ছে। প্রান্ত ভাইয়া অবশ্য বলেছেন তিনি আমায় ভিডিও করে পাঠাবেন। এখনো পাঠাননি কেন ভাবতে ভাবতেই মেসেজের টুংটাং শব্দ এলো ফোনে। হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়েছেন প্রান্ত ভাইয়া। ব্যাপক আগ্রহের সাথে ভিডিও অন করতেই চোখে পড়ল দাদুবাড়ির কাজিন মহলকে। তাসিন ভাইয়া, মিলা আপু সহ আরও অনেকেই এসেছেন। ক্যামেরা অন্যদিকে ঘুরতেই চোখে এলো পূর্ণর মুখশ্রী। সোফায় বসে আছেন চুপচাপ, পরনে শুভ্র রঙা পাঞ্জাবি। কি স্নিগ্ধ লাগছে তাকে। তাসিন ভাইয়া দুষ্টুমি করে গালের দিকে হাত বাড়াতেই গমগমে সুরে বলে উঠলেন, একদম মুখে লাগাবি না। কিন্তু উনার কথায় তাসিন ভাইয়া দমে গেল না, বরং পেছনে ঘুরে বাকি কাজিনদের চোখ টিপে ইশারা করতেই সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে উনাকে হলুদ লাগাতে থাকল। পূর্ণর মুখের অবস্থা দেখার মতো, চোখ মুখ থমথমে করে রেখেছেন। বুঝা যাচ্ছে পুরো মুখে হলুদ লাগিয়ে দেওয়ায় নিজের কাজিনদের উপর বেশ বিরক্ত তিনি। কিন্তু আজ উনার কথায় কেউ পাত্তা দিল না। সবশেষে প্রান্ত ভাইয়া হাসতে হাসতে বললেন, এমন দিন তো আর বারবার পাব না বড় ভাইয়া। তাই আজ সুযোগ পেয়েও আমরা কিভাবে ছেড়ে দেই বলো। প্রান্ত ভাইয়ার কথায় উচ্চস্বরে হেসে উঠল কাজিন মহল। এসব দেখে মুচকি হেসে ভিডিও কেটে দিলাম আমি। এবার সন্ধ্যায় আমার হলুদের পালা। হলুদ রাঙা শাড়ি পরে বাসায় সাজানো স্টেজে বসে আছি। হাতে গায়ে সতেজ ফুলের গহনার রঙিন সমাহার। এতক্ষণে আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসা শুরু হয়ে গেছে। আমার চাচি, বড়াম্মুরা আমায় হলুদ লাগানোর জন্য চলে এসেছেন আন্টির বাসায়। আমায় দেখে বড়াম্মু এগিয়ে এসে থুতনিতে হাত রেখে কপালে চুমু খেলেন। মিষ্টি হেসে বললেন, আমার বৌমাকে তো খুব সুন্দর লাগছে। এখন হলুদের ছোঁয়ায় তোর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। কাল নির্ঘাত আমার ছেলের মাথা নষ্ট হয়ে যাবে। বড়াম্মুর কথায় আশেপাশের সবাই হেসে উঠল। আমিও মাথা নিচু করে লাজুক হাসলাম। রাইসা হলুদের ডালা নিয়ে এগিয়ে এলো। আন্টি, চাচি, ফুপি একে একে সবাই আমায় হলুদ লাগিয়ে দিল। তাদের হলুদ লাগানো শেষ হতেই খাওয়া দাওয়া করতে চলে গেলেন বড়দের গ্রুপ। রয়ে গেল শুধু আমার কাজিন মহল। ওরা সবাই মিলে একসাথে এগিয়ে এসে হামলা করল আমার উপর। ইচ্ছামতো হলুদ লাগিয়ে তবেই ক্ষান্ত হল। সর্বোপরি হলুদ লাগানো শেষ হতেই তাসিন ভাইয়া আমায় দেখে তারস্বরে হেসে উঠে বললেন, তুরফা বোন, তোকে দেখতে বেশ কিউট লাগছে এখন। মন চাইছে জোরে করে গাল টেনে দেই। বলেই গাল টানার জন্য এগিয়ে এসে কিছু মনে করে থেমে গেলেন। হঠাৎ উদাস সুরে বলে উঠলেন, না ভাই, দরকার নেই তোর গাল টানার। ছোটবেলার ওই কাহিনী মনে পড়লে এখনো ভয় লাগে। কিসের কথা বলছো ভাইয়া? কি হয়েছিল? ভ্রু কুচকে জিজ্ঞেস করতেই তাসিন ভাইয়া চোখে মুখে আধার নামালেন যেন। বোন রে, তখন আমরা সবাই ছোট ছিলাম। দাদু বাসায় গিয়েছিলাম ছুটিতে। তুই লাল টুকটুকে জামা পরে বসেছিলি, ছোট্ট পুতুলের মতন লাগছিল দেখতে। আমিও ছোট মানুষ, আবেগের বশে বেশ জোরেই গাল টেনে দিয়েছিলাম তোর। ফলশ্রুতিতে তোর দুই গাল হালকা লালচে হয়ে গিয়েছিল। তুই বাচ্চা মানুষ ব্যথা পেয়েছিলি বিধায় কেঁদেছিলি বেশ জোরে। পূর্ণ ভাইয়ারা তখন মাত্র বাহিরে থেকে খেলে বাসায় ফিরেছিলেন। বাসায় ঢুকেই তোর এমন কান্না শুনে বেশ অবাক হয়। এরপর তোর গাল আর পাশে আমায় দেখে বুঝতে বাকি থাকে না কি হয়েছিল। এরপর হাতের ফুটবল মাটিতে রেখেই আমার পিছে দৌড়।
অনেক ছুটেও সেদিন ভাইয়ের হাত থেকে বাঁচতে পারিনি, যে ধোলাইটা দিয়েছিল রে বাবা। মাথা চুলকে চোখমুখ কুঁচকে কথাটা শেষ করলেন তাসিন ভাই। তার অভিব্যক্তি দেখে সবাই হেসে উঠল একসাথে। আমিও হাসির মাঝেই বিস্ময় চেপে রাখলাম, লোকটা আর কত কিছু লুকিয়ে রেখেছে আমার থেকে কে জানে। ভাবনার মাঝেই দেখি তাসিন ভাইয়াও হেসে উঠলেন সবার সাথে। হয়তো অনেকদিন পর ছোটবেলার পুরাতন স্মৃতি চারণ করে বেশ মজা পেলেন। সকলের সাথে হাসি ঠাট্টায় সুন্দর এক হলুদ সন্ধ্যা কাটল আমার। রাত হয়ে চলেছে বেশ। হলুদ অনুষ্ঠান করে সবাই চলেও গেছে। শুধু থেকে গেছে রাইসা ও আমার কাজিন বোনেরা। ওরা আজ এখানেই থাকবে আমার সাথে। খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার মতো গল্প করতে ব্যস্ত। আমিও ড্রেস চেঞ্জ করার জন্য পা বাড়াতেই ফোন বেজে উঠল। এই সময়কে ফোন করছে আমি বেশ বুঝতে পারছি, তাই দ্রুতকদমে হেঁটে ফোন রিসিভ করেই বলে উঠলাম, এতক্ষণে তবে সময় হলো আপনার আমার সাথে কথা বলার? সারাদিন কোথায় ছিলেন বলুন? একটাবারও কল দিলেন না যে। তুমি কি সাজগোজ তুলে ফেলেছ? পূর্ণর এহেন প্রশ্নে থতমত খেয়ে গেলাম। কি প্রশ্ন করলাম আর বিনিময়ে কি উত্তর দিলেন? উল্টো আমাকেই প্রশ্ন করলেন। অতঃপর কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলাম, এখনো না। আপনি দেখবেন? ভিডিও কল দিই? না। উনার কথায় আরেক দফা অবাক হলাম। কি হয়েছে তার? এভাবে কথা বলছেন কেন? আর কিছু বলার জন্য মুখ খুলব এমন সময় মিলা আপু নক করলেন দরজায়। এরপর রুমে ঢুকে আমার হাত টেনে বেরিয়ে নিয়ে যেতে যেতে বললেন, ছাদে যা তুরফা। এখন? এই সময় কেন আপু? যার সাথে কথা বলছিস সেই তোর প্রশ্নের ভালো উত্তর দিতে পারবে। কথাটা বলে হেসে উঠে আমায় ঠেলে ছাদে নিয়ে গেলেন আপু। আমায় ছাদে ঢুকিয়ে দিয়ে দরজটা পেছনে থেকে লাগিয়ে চলে গেলেন ছাদের বাইরে। আপুর কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে পেছনে ঘুরতেই চোখে পড়ল ছাদের অপর প্রান্তে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকা পূর্ণকে। এখনও আমার মতো কানে ফোন ধরেই দাঁড়িয়ে আছেন তিনি। এক ধাপ এগিয়ে এসে রসিকতার সুরে বললেন, ফোন রাখো। উনার কথায় হেসে ফেললাম আমিও। কান থেকে ফোন সরিয়ে তার দিক এগিয়ে গেলাম। উনিও এগিয়ে এসে দুহাতে আগলে ধরলেন আমায়। কতক্ষণ পর ছেড়ে দিয়ে নিজ হাতে আমার গাল আঁকড়ে ধরে মুগ্ধ চোখে বললেন, খুব সুন্দর লাগছে বউ। সকাল থেকে অপেক্ষা করছিলাম তোমায় সামনাসামনি এরূপে দেখব বলে। ধৈর্যের ফল সুন্দর, তুমি তার প্রমাণ। তার কথায় লাজুকতা ছড়িয়ে গেল দুগালে। আরক্তিম মুখে একরাশ ভালোবাসা নিয়ে চেয়ে থাকলাম তার পানে। হঠাৎ উনি এগিয়ে এসে নিজের গাল বাড়িয়ে আমার হলুদ মাখা গালে ছুঁয়ে দিলেন। তার দাড়ির স্পর্শে হালকা কেঁপে উঠায় চোখ বন্ধ হয়ে এলো নিজ হতেই। খানিক পর সে হলুদ মাখা গাল আমার গলার কাছে ছুঁয়ে দিতেই বন্ধ চোখজোড়া আরেকটু তীব্রভাবে বুজে এলো। এখন আমাদের হলুদ কমপ্লিট। সরে এসে দুর্বোধ্য কণ্ঠে বলে উঠলেন তিনি। চোখ খুলে সামনে তাকাতেই চোখে পড়ল চাঁদের আলোর নিচে প্রজ্জ্বলিত তার সুন্দর মুখ। ঠোঁটের কোণে সামান্য হাসি লেগে আছে। চোখে গভীর ভালোবাসা। সে চোখের দিকে চেয়েই লাজুক হেসে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলাম, এজন্যই এসেছেন, তাই না? হু। তোমাকে দেখা মেইন উদ্দেশ্য ছিল। তবে আরও একটা কাজে এসেছি কিন্তু। তাই? কি কাজ? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করতেই মাথা নিচু করে একগাল হাসলেন পূর্ণ। অতঃপর পাঞ্জাবি টেনে ঠিক করে পকেট থেকে একটা চারকোনা বক্স বের করে আমার সামনে হাঁটু গেড়ে বসলেন। অবাক চোখে সেদিকে তাকাতেই আমার বিস্ময় মিশ্রিত চোখজোড়ায় চেয়ে বক্স থেকে একটা ডায়মন্ড রিং বের করে এগিয়ে ধরে বললেন, এই ছাদে একই জায়গায় বিয়ের জন্য আমাদের কথা বলতে পাঠানো হয়েছিল, মনে আছে? সেদিন তুমি বলেছিলে আমি যেন বিয়েতে নির্দ্বিধায় মানা করে দিই।
কিন্তু সেদিন চেয়েও যা বলতে পারিনি, আজ স্বেচ্ছায় তা বলছি। আমি তোমাকে কখনো মানা করতে পারবো না, তুর পাখি। আমি সারা জীবনের জন্য তোমাকে নিজের করে পেতে চাই, বৈধভাবে আমার রাজ্যের রানী করে রাখতে চাই। তুমি কি আরেকবার আমার হবে? নিজ ইচ্ছায় আমায় বিয়ে করবে? আবেগঘন এমন মুহূর্তে হৃদস্পন্দনের গতি বেড়ে গেল, সুখপাখীরা মনসাম্রাজ্যে কিচিরমিচির করতে লাগল। পূর্ণ সত্যিই পারেন বটে। এমন আবদারে কখনো মানা করা যায়? তাই তো মাথা নাড়িয়ে উনার কথায় সায় দিয়ে তার বাড়িয়ে রাখা হাতে হাত রাখতেই অনামিকায় আংটি পরিয়ে তৃপ্তির হাসি হাসলেন তিনি। উঠে দাঁড়িয়ে খানিকটা ঝুঁকে আংটি পরানো হাতে চুমু খেতেই হেসে উঠলাম আমিও। নির্জন রাত্রির নিরিবিলি ছাদে দুজনের এ ভালোবাসার সাক্ষী হল এক ফালি চাঁদের আলো। হৈ হৈ কলরবে মুখরিত বিয়েবাড়ি। অবশেষে আজ বিয়ের অনুষ্ঠান তথা রিসেপশন। এদিক ওদিক চেয়ে দ্রুতকদমে হেঁটে চলেছে প্রিয়া, লেহেঙ্গার ওড়না মাটি ঘেঁষে ছুটে চলছে তার সাথে। এক হাতে লেহেনঙ্গার প্রান্ত উঁচু করে ধরেছে, অপর হাতে এক আত্মীয়ের দেওয়া গিফটের বক্স রাখতে যাচ্ছে সে। রাইসা অন্তঃসত্ত্বা হওয়ায় প্রান্ত ওর সাথেই ব্যস্ত, ওরা দুজন মিলে টুকটাক কাজ সামলাচ্ছে। এদিকে ব্যস্ত সময় কাটছে প্রিয়ারও। তাড়াহুড়োয় লেহেঙ্গার আঁচল পায়ের নিচে পড়তে ধরতেই হুড়মুড়িয়ে পড়তে ধরল সে। টাল সামলাতে ব্যর্থ হতেই এক প্রকার দৌড়ে এসে হাত ধরে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচাল রায়হান। অতঃপর প্রিয়া সোজা হয়ে দাঁড়াতেই তাকে গভীর দৃষ্টিতে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নিল সে। পা থেকে মাথা পর্যন্ত দেখে কপাল হতে সরে যাওয়া টিকলিটা ঠিকভাবে বসিয়ে দিল সিথির মধ্যিখানে। এরপর প্রিয়ার হাত থেকে বর্ষর সেই গিফটের বক্সটা নিয়ে তার সাথে চলতে ইশারা করতেই বাধ্য মেয়ের ন্যায় মুগ্ধ চোখে তার সাথে চলতে লাগল প্রিয়া। বলতে গেলে আজকাল রায়হানের এসব ছোট ছোট কেয়ারের প্রেমে পড়ে সে। এখনও স্পষ্টভাবে মুখে ভালোবাসি না বলা হলেও সে হরহামেশাই কাজের মাধ্যমে প্রমাণ দিয়ে যাচ্ছে নিজের ভালোবাসার। এমন পুরুষদের বেশ পছন্দ করে প্রিয়া, ঠিক যেমন তার ভাই। ব্যাপারটা ভালো লাগলেও তার থেকে খোলাখুলি ভালোবাসার কথা শোনার অদম্য ইচ্ছা জাগে মনে। ওর এসব ভাবনার মাঝেই রায়হান বলে উঠল, ওভাবে হাঁটছিলে কেন? দেখে শুনে থাকবে না? আমি যদি তখন না দেখতাম তবে তো ঠিকই এতক্ষণে সবার সামনে ইজ্জতের ফালুদা হয়ে যেত তোমার। আমি কি ইচ্ছে করে পড়েছি বলুন? এক হাতে এই বর্ষর গিফট, আরেক হাতে লেহেঙ্গা ধরে রাখা। আপনি কি বুঝবেন সেটা? যেটা পরে হ্যান্ডেল করতে পারো না সেটা পরতে গেলেই বা কেন? আশেপাশে কত মেয়ে শাড়ি, লেহেঙ্গা পরে আছে, অন্য কাউকে তো পরতে দেখলাম না। খোঁচামার্কা কথাটা শুনে অন্যদিক তাকিয়ে মুখ ভেঙচি দিল প্রিয়া। আর চোখে একবার সেদিকে তাকিয়ে হালকা হেসে ফেলল রায়হান। সে জ্বালাময়ী হাসি দেখে খানিকটা ক্ষিপ্ত হল প্রিয়া। রায়হান হাত থেকে গিফট বক্স টেবিলে রাখতেই সে চোখ বাঁকিয়ে আশেপাশে তাকিয়ে কণ্ঠে মেকি উৎসাহ ঢেলে বলল, আশেপাশে বেশ সুন্দর সুন্দর ছেলে দেখছি। দেখি তো কারো সাথে কথাবার্তা বলা যায় নাকি? আর কতদিন সিঙ্গেল থাকব? কথাটা বলতে দেরি ওর হাত ধরতে দেরি হল না রায়হানের। আশেপাশে একবার দেখে তীক্ষ্ণ চোখে প্রিয়ার তাকিয়ে বলল, খুব শখ না কথা বলার? আমিও দেখছি তুমি কিভাবে যাও। রায়হানকে যা লানোর উদ্দেশ্য সফল হওয়ায় অগোচরে ঠোঁট টিপে মৃদু হাসল। এরপর স্বাভাবিক কণ্ঠে বলল, হাত ছাড়ুন। কেউ দেখলে ভাববে কি? তৎক্ষণাৎ হাত ছাড়ল না রায়হান। খানিকটা সময় নিয়ে আস্তে ধীরে হাত ছেড়ে দিয়ে সরাসরি প্রিয়ার চোখের দিক চেয়ে নিচু স্বরে বলল, আমার হবু বউয়ের হাত আমি ধরব না তো কে ধরবে? যার যা মনে করার করুক। হঠাৎ করেই ঠোঁটের হাসি থেমে গেল প্রিয়ার, চমকে উঠল ভীষণভাবে। কশ্চিনকালেও সে ভাবেনি রায়হান এ সময় আচমকা এমন কথা বলবে। বিস্ময় গিলে স্বাভাবিক হয়ে কিছুক্ষণ পর তাচ্ছিল্যের স্বরে বলল, কিসের হবু বউ?
বাসায় কেউ জানে আমাদের কথা? কেউ যেখানে জানেই না, কেউ রাজিই না, সেখানে আমাদের বিয়ের কথা আসছে কিভাবে? ওর অভিমানী কথায় আরেক দফা হাসি পেল রায়হানের। মেয়েটা এখনো জানে না যে ইতোমধ্যেই বাসায় দুজনের বিয়ের ব্যাপারে কথা বলে রেখেছে রায়হান। সবাইকে রাজি করানোর কাজটা অবশ্য পূর্ণই করেছে, কিন্তু প্রিয়ার এইচএসসি শেষ হওয়ার আগে ওকে জানানো হবে না এই শর্ত দিয়েছিল, যা নির্দ্বিধায় মেনে নিয়েছে রায়হান। তবুও আজ মুখ ফসকে বিষয়টা বলে দিয়েছে। তাই নিজেকে সামলে নিয়ে পুনরায় বলল, খুব তাড়াতাড়ি আমাদের বিয়েটাও হয়ে যাবে। সবাই রাজি হবে, তুমি এটার টেনশন করো না। তুমি শুধু নিজের পরীক্ষার টেনশন করো। রেজাল্ট খারাপ হলে কিন্তু তোমার ভাই বিয়ে দিবে না। পূর্ণর কথা শুনে খানিকটা ভয় পেল প্রিয়া। তার ভাই পড়ালেখা নিয়ে কেমন সিরিয়াস সেটা বিগত কয়েকদিনে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে সে। কথাটা ভাবতেই চোখমুখ কুঁচকে মাথা নেড়ে একটি দীর্ঘশ্বাস ফেলল সে। অতঃপর হেঁটে গেল রায়হানের সাথে স্টেজে বসা বরকনের দিকে। এতক্ষণ হাসিখুশি থাকলেও হঠাৎ স্টেজে বসে থাকা দম্পতির দিক তাকাতেই কিছুক্ষণের জন্য থমকে গেল রায়হান। বুকের পাশে চিনচিনে ব্যথা হচ্ছে। সবসময় ভালো থাকলেও মাঝে মধ্যেই হঠাৎ পুরনো অনুভূতি মনের মধ্যে নাড়া দিয়ে উঠে মনে। কিছু জিনিস জীবন থেকে চলে যেও ফিরে আসে, হয়তো ভালোবাসাও তেমনই কিছু। নিজের অনুভূতি আড়াল করে, মুখের হাসি ফিরিয়ে এনে সকলের অগোচরে একটা দীর্ঘশ্বাস ফেলল রায়হান। ভালো থাকুক ভালোবাসা অন্য কারো ভালোবাসায়। বরবউ সাজে বসা আমি ও পূর্ণ। লাল ভারী লেহেঙ্গায় হালকা সাজে বসে থাকা আমি একটু পরপর আশেপাশে তাকাচ্ছি। পূর্ণ আজ বেশ চুপ, যদিও অন্যদিনেও চুপচাপ থাকেন, তবু আজকে তুলনামূলক একটু বেশিই চুপচাপ আছেন। একটু পর পর বাম হাতে ধরে রাখা টিস্যু দিয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছছেন, ছবি তুলতে আসা মানুষদের সাথে কথা বলছেন। আবার তার কলিগদের মধ্যে যাদের ইনভাইট করা হয়েছে তাদের সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছেন। এছাড়া বেশ শান্তভাবেই বসে আছেন। আমার সাথে স্বাভাবিকভাবে তেমন একটা কথা বলেননি, শক্তক্রে নিজ হাতে আমার হাত ধরে আছেন শুধু। বার কয়েক হাত সরাতে চেয়েও তার হাত থেকে হাত সরাতে পারিনি আমি। তাই কিছুটা বিস্ময় নিয়েই আর চোখে তাকালাম মেরুন রঙা শেরওয়ানি পরা এই সুশ্রী মানবের দিকে। আমার চাহনি অনুভব করেই তিনি পাশ ফিরলেন। চোখজোড়া মিলিত হতেই কিছু বলার জন্য মুখ খুলব এমন সময় ক্যামেরাম্যানের আওয়াজ কানে এলো, স্যার, ম্যাম ওভাবেই তাকিয়ে থাকেন। একটা ছবি নিব, নড়বেন না। ফ্ল্যাশলাইট জ্বলে উঠল, বেশ খানিকটা ছবি তোলা হল। একে একে বরাম্মু, বোরাব্বু সহ আমাদের ফুল ফ্যামিলি এলো। তাদের সাথে ছবি তোলার পর রাইসার মা বাবাও এলো। এরপর আমাদের কাজিনদের সাথেও বেশ কিছু ছবি তোলা ও খুনসুটি হল। সব মিলিয়ে বেশ কিছু স্মৃতি, খাওয়া দাওয়া এবং একরাশ ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের বিয়ের অনুষ্ঠান শেষ হল। বিদায়ের ঘণ্টা আরেকবার বাজল। গতবার কাঁদলেও এবার হাসি মুখে বিদায় নিলাম আন্টির থেকে, আমার আসল পরিবারের কাছে, আমার আসল ঠিকানার কাছে। যাওয়ার আগে পূর্ণর গালে হাত রেখে আন্টি হাসিমুখে বললেন, গতবার তোমায় উপদেশ দিয়েছিলাম ওর যত্ন নেওয়ার, কিন্তু এখন আমি জানি আমি না বললেও তুমি সারা জীবন আমার মেয়েটার খেয়াল রাখবে। তোমার হাতে ওকে তুলে দিয়ে আমি নিশ্চিত। আজীবন খুশি থেকো, বাবা। আল্লাহ তোমাদের দুজনকে একসাথে বহুযুগ বেঁচে থাকার তৌফিক দিক। অতঃপর আমার দিক চেয়ে বললেন, সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকবি। ওর ভালোবাসাকে মূল্য দিবি, নিজেও ভালোবাসবি। আমি জানি তোদের সংসার সুখের হবে। আন্টির কথায় মাথা নেড়ে সকলের থেকে বিদায় নিয়ে উঠে পড়লাম ফুলে সাজানো গাড়িতে। গাড়িতে উঠে পূর্ণ একটা কথাই বললেন, চলো বউ, আমাদের বিবাহিত জীবনে আরও একবার তোমায় স্বাগতম।
ধুকপুক করতে থাকা হৃদয় ফুলসজ্জিত বাসর ঘরে বসে আছি। বাইরে কাজিনদের চিল্লাচিল্লি শোনা যাচ্ছে, তার মানে পূর্ণ এসেছেন। উনাকে ভেতরে আসতে দেওয়া না দেওয়া নিয়েই দাম কষাকষি চলছে। শেষমেশ উনি বিরক্ত হয়ে প্রিয়ার হাতে কার্ড তুলে দিতেই শান্ত হয়ে গেল সবাই। বিস্ময়, খুশিতে গদগদ হয়ে অভিভূত গলায় প্রিয়া বলে উঠল, ওয়াও, তুমি সত্যিই নিজের কার্ড দিয়েছ? আই কান্ট বিলিভ দিস। তুমি বেস্ট, বড় ভাইয়া। সবাই জায়গা ছাড়, রুমে যেতে দে ভাইকে। উনি রুমে ঢুকে দরজা লাগাতে লাগাতেই বলে উঠলেন, লিমিট সেট করা আছে, তোরা ততটুকুই খরচ করতে পারবি যতটুক আমি চাই। কথাটি বলেই ঠাস করে দরজা লাগিয়ে দিলেন উনি। দরজার পেছনে চাপা পড়ে গেল সকলের আক্ষেপ ভরা চিৎকার। দরজা লক করে পেছনে ফিরে গলা ঝেড়ে আমার দৃষ্টি আকর্ষণ করলেন। আমি তাকাতেই প্রগাঢ় চাহনি দিয়ে এগিয়ে আসতে লাগলেন খাটের দিকে। যদিও তিনি, এই রুম উভয়ই আমার খুব চেনা, তবু আজ সবকিছুই নতুনের মতো লাগছে। ঠিক বিয়ের সেই প্রথম রাতের মতোই শিহরণ জাগছে মনে। নিশ্চয়ই উনার মনেও তাই হয়েছে। কাছে এসে দাঁড়াতেই দুহাতে বিছানা থেকে দাঁড় করিয়ে বুকে আগলে নিলেন আমায়। যেই বুকে মাথা রেখে স্পষ্ট শুনতে পেলাম তার ক্রমশ বর্ধমান হৃৎপিণ্ডের ধ্বনি। কিছুক্ষণ পর দুই গালে হাত রেখে খানিকটা সরে গিয়ে মুখ তার দিক তুলে কপালে গভীরভাবে চুমু খেয়ে মসৃণ হেসে বললেন, আজকের দিনটা আমার কাছে স্বপ্নের মতো লাগল, বউ। এতগুলো বছর আমি যেভাবে দিনটাকে কল্পনা করেছিলাম, নিজের বউ রূপে হাসিখুশি তোমায় আমার পাশে কল্পনা করেছিলাম, আজ তার চেয়ে অধিক সুন্দর লেগেছে সবকিছু। তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় বাস্তব তুর পাখি। তোমাকে আমি স্বপ্নে চাইনি, বাস্তবে চেয়েছিলাম। আমার সাথে, আমার পাশে প্রতিটা মুহূর্তে। আমি চেয়েছিলাম তুমিও একইভাবে আমাকে অনুভব করো, আমায় ভালোবাসো, আমায় নিজ ইচ্ছায় খুশি মনে কবুল করো। আর আজ সেসব সত্যি হয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না এ সময় কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করা উচিত। আচ্ছা, তুমি সবকিছু বুঝতে পারছো তো, বউ? আমার অনুভূতিগুলো বুঝতে পারছো তো? পূর্ণর প্রতিটি কথায় প্রতিফলিত হচ্ছে তার অনুভূতিগুলো তাদের কল্পনার শেষ প্রান্তে পৌঁছে গেছে। এজন্যই হয়তো উনি চুপচাপ ছিলেন বিয়েতে পুরোটা সময়, এজন্যই এতটা আবেগাল্পুত হয়েছেন উনি। এক মুহূর্তের জন্য আমার মনে হলো তার চোখ খানিকটা চিকচিক করছে। এখন আমার কাছে নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মেয়ে মনে হল। যেন নিজের কাছেই সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আমি কি তার এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য? এই শান্ত গম্ভীর লোকটা কিভাবে পারেন এতটা গভীরভাবে ভালোবাসতে? আবেগে দু চোখ ভরে উঠল অশ্রুজলে। তার দিক তাকিয়েই হালকা হেসে মাথা নাড়িয়ে সায় দিলাম, বিনিময়ে উনিও হাসলেন। দুজনের হাসির মাঝেই জানালার পর্দা বাতাসে দোল খেল। সেটা ঠিক করতে যেতেই আচমকা এক পশলা বৃষ্টি এসে ভিজিয়ে দিল দুজনকে। সেই বৃষ্টি যেন পূর্ণর হাসিকে আরেকটু বাড়িয়ে দিল। পেছনে থেকে কোমর জড়িয়ে ধরেই আকাশের দিক তাকিয়ে বলে উঠলেন, এই যে বৃষ্টিকন্যা, বাসর রাতে বৃষ্টিবিলাস করবে নাকি? চলো ছাদে যাই। চলবে।